নমস্কার। অংশমালী আয়োজিত সেতু সঞ্চার নিয়ে আমি স্বপন রায় আবার এসেছি। আজ আমার অতিথি তরুণ কবি ফিরোজ শাহ। ফিরোজ, তোমাকে স্বাগত অংশমালীতে। নমস্কার দাদা, আপনাকেও স্বাগত। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। শীত একটু কমেছে। আর একটু থাকলে ভালো হতো আর কি। যাই হোক, আমরা যেটা করি আর কি এই অনুষ্ঠানে, সেটা অতিথিকে বলি যে নিজের সম্পর্কে দু চারটি কথা বলতে, সংক্ষেপে। তারপরে আমরা কবিতায় চলে যাই। যেহেতু তুমি কবি, তো তোমার কবিতা আমরা শুনব। তো ধন্যবাদ তুমি দাদা। হ্যাঁ, বলো। আমার নাম ফিরোজ শাহ। আমার জন্ম নোয়াখালী জেলার সুবর্ণচর নামক একটি উপজেলায়। এখানে আমার জন্ম। এখানে মোটামুটি আমার ছোট শৈশবে কিছুটা সময় এখানে ছিল, আর বাকিটা সময় আমি বিভিন্ন জায়গায় গিয়েছি আমার বাবা চাকরির সূত্রে। সেখানে এক ধরনের বহিমিয়ান জীবন, মানে প্রায় টোটাল 9টা বা 10টা ইনস্টিটিউশনে আমি পড়াশোনা করেছি টোটাল। তো এই হলো আর কি আমার পরিচয়। আর হচ্ছে আমার এই পর্যন্ত 2টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। 2017 সালে বেহুলা বাংলা প্রকাশন থেকে উজানে সোনালী মাছ, এবং 2020 সালে বেহুলা বাংলা থেকে আরেকটি বই, আমার দ্বিতীয় কবিতার বই, যেটি ব্ল্যাকবোর্ডে নুন গাছ প্রকাশিত। জি দাদা। আমি শ্রোতাদের বলছি, দর্শক শ্রোতা যারা আছেন, যে ফিরোজের কবিতা আমি সম্প্রতি পড়েছি, পড়ে আমি চমকে উঠি। একদম অন্য স্বর, একজন তরুণ কবির পক্ষে যেটা স্বাভাবিক বলে আমি মনে করি, যদিও অস্বাভাবিক কবিতায় পড়ি সব। যে একজন তরুণ কবি নিজের ভাষার খোঁজ করছেন, নিজের দৃশ্য, তার অনুভব দিয়ে সেই দৃশ্যকে গেঁথে তুলছেন, এটা চাই সব সময়। আর ফিরোজের মধ্যে আমি সেটা দেখে ওর সাথে আমার যোগাযোগ হয়, এবং আমি ওকে বলি তুমি এসো আমার সঙ্গে আড্ডা মারবে। সেই সূত্রে ফিরোজের আশা। এবার ফিরোজ আমাদের কিছু কবিতা শোনাবে। ফিরোজ, কিছু কবিতা শোনাও। আমার প্রথম যে বইটি উজানের সোনালী মাছ, উজানের সোনালী মাছ এবং ব্ল্যাকবোর্ডে নুন গাছ, এটি আমার দ্বিতীয় বই। ব্ল্যাকবোর্ডে নুন গাছ, এই দুটি বই থেকে কিছু কবিতা পাঠ করে শোনাচ্ছি। শিরোনাম জ্যামিতিক সাপ। গণিত খাতার মতো রাত চুপচাপ শুয়ে আছে টেবিলে, পৃষ্ঠা উল্টালে জ্যামিতিক সাপ ভিজ ঢেলে দেয় জ্যোৎস্নার ভেতরে। কালো জ্যোৎস্নায় খরগোশের দৌড়, দূরের চাঁদ ডুব দেয় নদীতে, শুরু হয় জলের বেদনা। পরের কবিতা শিরোনাম বালিশ। হাঁসের পায়ের মতো হলুদ বিকেলগুলো পোশাক খুলে শুয়ে থাকে সন্ধ্যার বালিশে। বালিশ বদল হলে বিকেলও বদলে যায়। পরের কবিতার শিরোনাম ঘুন পোকা। তোমার মন ব্যস্ত ঘুন পোকা, বাহিরে ঠিকঠাক, ভেতরে কেবল কেটেই চলেছ, কাঠ থেকে কাঠেই তোমার গমন। এটি আমার প্রথম বই উজানে সোনালী মাছ থেকে শোনালাম। আমার দ্বিতীয় বই, যেটি ব্ল্যাকবোর্ডে নুন গাছ, এই বই থেকে কয়েকটা কবিতা পাঠ করছি। শিরোনাম, প্রথম কবিতার শিরোনাম শূন্যস্থান। শূন্যস্থানে জল শব্দটি বসলো, সাথে সাথে ভিজে গেল প্রশ্নপত্র। প্রশ্নপত্রের শেষ প্রান্তে আঁকা একটি পাখি শূন্যস্থানের সব জল পান করে উড়ে গেল নক্ষত্রের দিকে।
সেদিন থেকে উত্তরপত্র জুড়ে কেবলই শূন্যস্থান। আরেকটি কবিতার শিরোনাম নদীর এপিটাফ। কাগজের উপরে নদী আঁকতে আঁকতে হঠাৎ জল এসে ভিজিয়ে দেয় আমাকে। কি গভীর স্রোত, ঝাঁপ দিই নদীতে। স্রোতে দেয়া আসা মাছেদের তাড়াকে হাঁটি নদীর তলদেশে। উপরে ভাসমান নৌকাগুলো জোনাকি হয়ে ওঠে। কাগজ ছিঁড়ে গেলে মরে যায় নদী এবং আমি। আমার সমাধিতে চলে থাকে নদীর এপিটাফ। বেশ, আমরা আরো শুনবো, আরো কবিতা শুনবো। আমি যেসব কবিতা পড়ে চমকে উঠেছিলাম আম, এই ফিরোজের, ফিরোজ সেই কবিতা পড়বে আপনাদের দিকে, আপনাদের শোনাবে। অদ্ভুত সমস্ত খুব আহ, ছোট পরিসরে ওর গভীর পর্যবেক্ষণ গুলো ধরা পড়ে, এবং সেই পর্যবেক্ষণটা কিন্তু অনুবীক্ষণ, মানে সাদা চোখের পর্যবেক্ষণ নয়। যেমন ও ও ও ও লিখে ফেলছে, আহ, মানে কতটা প্রত্যয় থাকে লিখতে লিখতে পারে। রাত হলে হেঁটে চলে যায় দূর গ্রামে, এটা ঠিক আছে। তারপরে লিখছে মা গাছটির কাছে এলে ঢেলে দেয় আস্ত একটা নদী। এইটা হচ্ছে অনুবীক্ষণ। মা গাছটির কাছে এলে ঢেলে দেয় আস্ত একটা নদী। এরকম অসম্ভব সব অনুবীক্ষণ ওর কবিতায় আপনারা শুনবেন। আমি সামান্য পড়েছি, যেটুকু পড়েছি তাতে দেখতে পেয়েছি। এগুলো কিভাবে তুমি পৌঁছলে? সেটা কি ছোটবেলায় এই বিভিন্ন রকম তুমি আহ, মায়ের কথা বলছিলে, এবং তোমার সাথে যখন কথা হচ্ছিল যে তোমার কবিতা বোধটিকে তিনি জাগিয়ে তোলেন। এই যে ছোট ছোট দেখা, উনি পুঁথি পড়তেন, এসব নিয়ে একটু বলো। তাহলে তাতে আমাদের সুবিধা হবে যে যারা শুনছেন, যারা দেখছেন, তারা তোমায় কিছুটা চিনতে পারবেন তোমার শৈশব থেকে। শৈশব আমার সুবর্ণচরে কিছুদিন আমি ছিলাম, ক্লাস 1 এ সুবর্ণচরে পড়ি। তো ক্লাস 1 এ আমার বাবা প্রবাসে থাকতেন, করাচিতে থাকতেন। প্রায় 12 বছর ছিলেন। জন্মের পর বাবাকে দেখিনি। একসময় বাবা আসলেন, আসার পরে উম উনি টেক্সটাইলে চাকরি করতেন। বিভিন্ন জায়গায় চাকরি করেছেন। তার চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় আমারও যাওয়া হয়েছে। তো আমার মা আসলে অ্যা আম যখন আমি একদম শৈশবে মানি তখন হয়তো হাফ প্যান্ট পরি বা প্যান্ট পরা অবস্থায় একদম যখন ৪-৫ বছর বয়স হবে হয়তোবা। তখন মা গভীর রাত পর্যন্ত আমি দেখেছি দুধের মতো সাদা জ্যোৎস্না পড়ছে চারদিকে। একদম পুকুরের মধ্যে শোল মাছের দাপাদাপি করছে শোল মাছগুলো। আর মা পুঁথি পড়ছেন। গ্রামের অনেক মহিলারা চারপাশে বসে আছে। আমি মায়ের কোলের মধ্যে। অনেক সময় খিদে পাচ্ছে, কাঁদছি কিন্তু পুঁথি শেষ হচ্ছে না। আ সে গাজী কালু, আমি সওদাগর, বেহুলা লক্ষীন্দর। তখন চাঁদের দিকে তাকিয়ে থাকতাম এবং মায়ের পুঁথির সেই শব্দগুলোর ভেতর দিয়ে মনে হচ্ছে আমি ভ্রমণ করছি। আমার ছোটবেলা এভাবেই কেটেছে। আমার মায়ের সন্ধিক্ষণে কেটেছে। তো সেখান থেকে তাছাড়া আমার নানার বাড়িতে যখন আমরা যেতাম, নানুদের বাড়িতে, সেখানে আমার এক মামা ছিলেন, কারি উম্মার নাম। উনি গল্প বলতেন, অদ্ভুত গল্প। সেই গল্প হয়তো সন্ধ্যার দিকে আমরা তখন গ্রামে থাকতাম। সন্ধ্যার দিকে শুয়ে যেতাম। আ গল্প শুরু হতো কিন্তু গল্প শেষ হতো না। আজান দিয়ে দিত, গল্প শেষ হতো না। সেই পঙ্খিরাজ ঘোড়া। আমি এরকম একবার একটি গল্পর কথা বলছি। সেটা হচ্ছে, ওখানে বলেছে একটি বন আছে। সেখানে বনের ভেতর দিয়ে সেই কমলা গাছ আছে এবং একটি নদী আছে। সেটা হচ্ছে, সেই নদীর পানি হচ্ছে কমলার জুস, কমলার নদী। তা আমি এখনো সেই নদীকে খোঁজ করি। মানে আমার শৈশবে সেই নদী, সেই কমলার নদী। আ যেটি আসলে হয়তো বাস্তবে নয়, কিন্তু সেই কমলা নদীকে খোঁজ করি। সেখানে গিয়ে একাকী গিয়ে বসে থাকি সেই
শৈশবের সেই স্মৃতি বিজড়িত জায়গাগুলো যেগুলো গল্পে দেখেছি যে উড়ে যাচ্ছে, পঙ্খিরাজ ঘোড়া উড়ে যাচ্ছে, অথবা সেই গল্পগুলোর ভেতর দিয়ে আমি এখনো মানে আমাকে খুঁজি। এই হলো আমার শৈশব। আর কবিতার বেলায় যদি বলি, কবিতা আমার কাছে আ আমি কবিতার কাছাকাছি যদি না যেতে পারি, আমি ওই কবিতাকে ১ম এ স্পর্শ করি একটি নারীর মতো। তারপর তার ঠোঁট ছুঁয়ে দেখি, তার কপোল স্পর্শ করি, তাকে স্পর্শ করি। তারপর হয়তো তাকে জড়িয়ে ধরি। জড়িয়ে ধরার ফলে হয়তো আমার মগজের ভেতরে সে দীর্ঘদিন ঘুরপাক খেতে থাকে। তারপর হয়তো একসময় লিখে ফেলি আ কবিতা। এর বেশি কিছু নয়। কবিতা আমার কাছে এরকমই মানে এভাবেই কবিতা আমার কাছে ধরা দেয়। কোনো বই পড়ে বা কারো প্রতি অনুপ্রাণিত হয়ে কখনোই কবিতা লিখি। তো ১ম আ ১ম যখন কবিতা লিখি সেটি আমি ক্লাস 9 এ পড়ি। তখন আমার একটি ব্যক্তিগত গোপন কষ্ট মনে হচ্ছে চারদিক থেকে আমাকে একদম ঘিরে ধরেছে। তখন আ আমার বোনের বাসায় থাকতাম আমি। আ তখন সেখানে ছাদের উপরে গিয়ে পেন্সিল দিয়ে একটি কবিতা লিখলাম। সেটা প্রকৃতি বিষয়ক। তাও সেই ৬ লাইনের কবিতা। দীর্ঘ কবিতা আমি আগেও লিখতে পারিনি তাও। ওভাবে আমার লেখালেখির সূত্রপাত আরকি। তো কখনো মনে হয়নি মানে কবি হব এরকম কখনো আমার আ ইয়ে ছিল না। আ মানে স্বপ্ন ছিল না বা কবি কি এগুলো জানতাম না। আমি যখন ক্লাস 10 এও পড়ি, তখন আমার স্বপ্ন ছিল আমি চায়ের দোকানদার হব। মানে চা বিক্রি করব। কারণ আমি যে পাড়াতে থাকতাম, ওখানে একটা ট্রাকের টার্মিনাল ছিল। ওখানে ওই ঝুপড়িতে চা বিক্রি করতেন এক ভদ্রলোক। তাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। এর পরবর্তীতে চায়ের কাপে যে চামচের যে টুংটাং শব্দ, এটা আমার ভালো লাগতো। তো আমি ভাবতাম যে না আমি চা বিক্রেতা হব। তো পরবর্তীতে স্বপ্ন তো মানুষের পরিবর্তন হয়। একেক বছর একেক সময় একেক ধরনের স্বপ্নের ভেতর দিয়ে মানুষ যায়। এ হলো আমার সূচনা কবিতার। দাদা শুনতে পাচ্ছি না আপনাকে। কিছু অতিথি আছে, আমি তাদের স্বাগত জানিয়ে নিই। আ আচ্ছা, আচ্ছা, সুদীপ ঘোষাল আছেন, দাদা আকবর আলী, মোহাম্মদ কামরুল হাসান, অরিত্র আহরান সাব্বির। অরিত্র আহরান সাব্বির লিখছে, কবিতাগুলো সুন্দর, অল্প অল্প কথার ভিতর দিয়ে বেশ দারুণ সব উপলব্ধি। শুভকামনা ফিরোজ শাহের জন্য। দাদা আকবর আলী লিখছেন, সুবর্ণ সন্তান কবি ফিরোজ শাহ আমাদের গর্ব। এভাবেই এগিয়ে যাবে আমাদের প্রাণের সুবর্ণচর। অনেক অনেক শুভকামনা। এবং বাকি সবাইও শুভকামনা জানিয়েছে, ভালো লাগা জানিয়েছে। মোহাম্মদ কামরুল হাসান। তো সবাইকে স্বাগত, সবাই থাকুন সঙ্গে। আমরা কবির কথা এবং কবিতা আরো শুনব। তো তোমার স্কুল কলেজ এটা নিয়ে বলো। স্কুল আমি শৈশবে ক্লাস 1 এ পড়ি সুবর্ণচর একটি স্কুলে। যেখানে আমার বাবাও পড়েছেন। আ আমার পরিবারের আমার ভাই-বোন যারা ছিলেন তারাও পড়েছেন। আ পূর্বচর যুব সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওইখানে ক্লাস 1 এ পড়ি। এরপর আমার বাবা করাচি থেকে আসেন। তারপর আমরা চলে যাই সীতাকুণ্ড মানে বারবকুণ্ড চট্টগ্রামে। তো সেখানে আরা টেক্সটাইল মিল প্রাথমিক বিদ্যালয়ে ওখানে আমি ৩য় শ্রেণীতে ভর্তি হই। ক্লাস 2 পড়িনি। আমার বড় ভাইয়ের সাথে ভর্তি হলাম ৩য় শ্রেণীতে। বাবা বললেন তাকে ২ জনকে একসাথেই ভর্তি করাবেন যেহেতু একই ক্লাসে। এরপর ওখানে ক্লাস 3-4 পড়েছি। 5 পাস করেছি আমি সফিপুর প্রাথমিক বিদ্যালয়, সেটি গাজীপুরে। তখন আমার বাবার আবার পোস্টিং হয়ে যায় গাজীপুরে। তো সেখান থেকে 6 পড়েছি ইমারত 6-7 পড়েছি ইমারত প্রি ক্যাডেট হাই স্কুল। সেটা হচ্ছে আবার সাভারে। সেটা আরেকটি জায়গা, ঢাকার। এরপরে আবার ক্লাস 8 এ এসে গ্রামে শহীদ জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ে আ ভর্তি হই। ওখানে ক্লাস 8 পড়েছি। আবার 9-10 আমি পড়েছি বাংলাদেশ রেলওয়ে গভর্নমেন্ট হাই স্কুল চট্টগ্রামের সল্টগোলাতে। তখন আমি আমার বোনের বাসায় থাকতাম। তারপর আমি ইন্টারমিডিয়েট পাস করি সিটি কলেজ থেকে, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। এরপর ইংরেজি সাহিত্যে আমি অনার্স কমপ্লিট করি চট্টগ্রাম কলেজ থেকে। আর আমার মাস্টার্স হয় সরকারি বাংলা কলেজ মিরপুর, ঢাকা। এই হলো আমার একাডেমিক জীবন। আসলে আমি মানে চারদিকে ঘুরেই মানে পড়াশোনা করতে হয়েছে আরকি। বেশ। আমরা শুনলাম, কিছুটা শুনলাম।
এবং শিক্ষকতা পেশায় উনি আছেন, ফিরোজ আছে। ফিরোজ আমার আমি বলবো তুমি একটু পেঁয়াজ কবিতাটা পড়ো। এটা আমার খুব ভালো লেগেছিল। পেঁয়াজ কবিতাটা একবার শোনা যাক। ওই রান্নাঘরে একদিন পেঁয়াজ কাটতে কাটতে কবিতাটি লেখা। পেঁয়াজের প্রথম সারিটা রংচটা, দ্বিতীয় সারিটা খুললে চোখে ঝাঁজ আসে, ক্রমিক শাড়ি খোলার শেষে মুছে যায় দ্রাঘিমা রেখা। শেষ। আমরা শুনলাম পেঁয়াজ কবিতাটা। পেঁয়াজের পুরো কবিতাটা একবার পড়া যেতে পারে। পেঁয়াজের প্রথম সারিটা রংচটা, দ্বিতীয় সারিটা খুললে চোখে ঝাঁজ আসে, ক্রমিক সারি খোলার শেষে মুছে যায় দ্রাঘিমা রেখা। জাস্ট 1, 2, 3, 5 লাইনের কবিতা, খুব সংক্ষিপ্ত এবং অসম্ভব অনুবীক্ষণে ফেলা এক ধরনের দেখা। ওই লাস্ট লাইনে যেখানে মুছে যায় দ্রাঘিমা রেখায় বলা হচ্ছে, লেখা হচ্ছে, সেটা জাস্ট অসম্ভব। খুব ভালো কবিতা। আরো কয়েকজন কবি এসছেন আর কি, তাদের আমি স্বাগত জানাই। নূর নবী চৌধুরী, কবির জন্য শুভকামনা। জসিম জয় শুভকামনা জানিয়েছে। নূর নবী চৌধুরী লিখছেন, উই আর প্রাউড অফ ইউ। আব্দুল আজিজ অভিনন্দন, সুবর্ণ কবি। তো এবার আমরা তোমার যে আমাকে তুমি বলছিলে যে বিভিন্ন জায়গাতে তুমি যাও এবং ছোটখাটো দৃশ্য যেগুলো দেখো সেগুলো তোমার মনে গেঁথে যায় এবং সেখান থেকে কবিতা তৈরি হয়। তো এইটা কি মানে তোমার ছোটবেলা থেকেই এটা এই পর্যবেক্ষণের স্বভাবটা আছে, না ধীরে 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 হয়েছে? 1 নম্বর। 2 নম্বর, তোমার কবিতা লেখার উৎসাহ তুমি কার থেকে পেয়েছো প্রথম? মানে থাকে না, মাস্টারমশাই থাকেন, বন্ধু বান্ধব থাকেন, কোনো পত্রিকা থাকে, এই। তারপরে প্রথম লেখালেখি কখন শুরু করলে? লেখার মধ্যে বন্ধু বান্ধবদের যোগদান আছে কিনা, বা পারিবারিক কোনো যোগদান আছে কিনা, এই সম্পর্কে আমি একটু জানতে চাই। না, সেক্ষেত্রে আমার বাবা আমার নাম রেখেছিলেন জসীমউদ্দিন আসলে। তো জানি না ঘটনাক্রমে উনি জানতেন কিনা যে আমি হয়তো পরবর্তীতে কবিতা লিখব। তো আমার মা নাম রেখেছেন ফিরোজ। তো ফিরোজ শাহ বা ফিরোজ আহমেদ লিখেছিলেন। তো আমি পরবর্তীতে ফিরোজ শাহ নামে লিখছি। আর আপনি যেটি বলেছেন, অ যেমন মাস 2 আগে ঘুম থেকে যখন আমি উঠি, দাঁত ব্রাশ করছি, তখন আমি দেখলাম আমার এই জানালার পাশে একটি কলা গাছ আছে। কলা গাছের উপরে একটি শালিক এসে বসলো। আমার কাছে মনে হচ্ছে শালিকটি ভীষণ ক্লান্ত। তখন আমার মনে হচ্ছে শালিকটি আকাশে আর উঠতে চাচ্ছে না। সে ক্লান্ত। আর কলা গাছ মনে হয় বসে থাকতে থাকতেই ক্লান্ত। তখন আমার মাথায় একটি কবিতা আসলো। আমি কবিতাটি শোনাচ্ছি। মুক্তি। আকাশ ছেড়ে কলা পাতার উপরে বসে একটি শালিক ক্লান্ত ঠোঁটে খুলে ফেলছে নিজের ডানা। কলা গাছ শালিকের ডানা লাগিয়ে উড়ে যাচ্ছে আকাশে। তো খুব ভালো লেখা। তো এই যে তুমি দৃশ্য সংকলন করো, এবং আমি যেটা বলছিলাম তোমাকে, যে তুমি একটা অদ্ভুত কথা বলেছিলে যে তোমার বাবার কিছু লেখা তুমি অকস্মাৎ আবিষ্কার করো, বই, এবং তখন তোমার মনে হয় যে তোমার মানে তুমি বাবাকে আরেকভাবে আবিষ্কার করো। কারণ বাবা ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গাতে, বিদেশি থাকতেন, মানে যেখানে তোমরা থাকতে তার থেকে দূরে থাকতেন চাকরি সূত্রে। তো এইটা কি তোমাকে ট্রিগার করেছিল লেখালেখির দিকে, নাকি তুমি লেখালেখি তার আগে থেকেই করতে, এটা জাস্ট আরেকটু তোমার স্পিড আপ করেছিল তোমার লেখাকে? আমি ক্লাস 9 হঠাৎ একদিন মানে খুব একটি গোপন কষ্ট
গোপন একটি বেদনা, যেটাকে আমাকে তুমুল ভাবে নাড়া দিয়েছে, যেটি মানে আমি মনে হচ্ছে সুইসাইড করব, সুইসাইডাল অবস্থা। তখন আমি ক্লাস 9 এ পড়ি। তখন আমি আমার বোনের বাসার যে ছাদ, ওখানে বসে আছি। ভীষণ কষ্ট। তখন আমার ভেতরে মনে হচ্ছে এক ধরনের ভেতর থেকে উদগীরণ হচ্ছে। তখনই আমি একটি কবিতা লিখি ৬ লাইন। সেটি হচ্ছে আমার ১ম কবিতা। আ কাউকে দেখে অনুপ্রাণিত হইনি, বা ওভাবে কোনো মাস্টার মশাই বা কোনো কবিতা পড়েও কবিতার জায়গাটাতে আমি আসিনি। ওটাই হচ্ছে আমার ১ম কবিতা। এরপর থেকে আমি রেগুলার ডায়েরিতে লিখে রাখতাম। তো এর পরবর্তীতে ফেসবুকে যখন ফেসবুক ব্যবহার করা শুরু করলাম, তখন হয়তো ২-৪ লাইন করে লিখতাম। লিখতে একসময় বিভিন্ন আ লিটল ম্যাগ গুলোতে লেখা ছাপলো আরকি। তখন থেকে লেখালেখির সূত্রপাত। ওভাবে মাস্টার মশাই বা ওভাবে কোনো গুরু, ওরকম কোনো কিছু না। আমি আমার জীবনকে লিখছি। আমার জীবনের প্রতিটি অধ্যায় বা প্রতিটি খন্ড চিত্র, সেটাকে হয়তো আমি পেনিট্রেট করছি, চিত্র আঁকছি। জাস্ট এটাই। আর এগুলো কবিতা হচ্ছে বা কি হচ্ছে, সেটা আমি অতটা চিন্তা করিনি আরকি। বেশ। আম তোমার ১ম কবিতা কোথায় প্রকাশিত হয়? লিটল ম্যাগাজিনে? ওখানকার? লিটল ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন। হ্যাঁ। এই নোয়াখালী অঞ্চলে লিটল ম্যাগাজিন কিরকম? মানে ভালোভাবেই না, আছে? এখানে লিটল ম্যাগাজিন না, সেটা দৃষ্টি, বীরেন মুখার্জি সম্পাদিত দৃষ্টি। দৃষ্টিতে আচ্ছা, আমার ১ম লেখা ছাপা হয়। ওটা বেশ। হচ্ছে আ দু ২০১৩-১৪ সালের দিকে। হুম। তো এই যে লিটল দৃষ্টিতে ম্যাগাজিনের ১ম। কথা বললে, নোয়াখালী অঞ্চলে লিটল ম্যাগাজিনের কিরকম? আ না, ও এখানে ভালোই হয়? এখানে আগে, হঠাৎ না, না। হ্যাঁ, এখানে এখন সাহিত্যের চর্চা তেমন হয় না। আগে একসময় হয়তো হতো। এখানে এখন সাহিত্যের চর্চাটা ওভাবে হচ্ছে না। লিটল ম্যাগের চর্চা ওভাবে হচ্ছে না। তো আমি আচ্ছা, একটু বিচ্ছিন্নভাবে থাকি আরকি, বিচ্ছিন্ন জায়গায়। বেশ। তোমার ২ টি বই প্রকাশের গল্প মানে ১ম প্রকাশনা মানে প্রকাশিত করলে সেটা কি মানে দুটো বই স্থানীয়ভাবে বেরিয়েছে না ঢাকা থেকে কোনো প্রকাশনী সংস্থার মাধ্যমে বেরিয়েছে? না, দুটো বই ওগুলো আমি ঢাকা থেকে বেহুলা বাংলা প্রকাশন থেকে বের হয় ২ টো আচ্ছা, বই। হুম, বেশ। তো আমরা আবার কবিতায় ফিরি। তুমি আরো কিছু কবিতা পড়ো? আচ্ছা। হুম, ফুল স্টপ। ফুল স্টপে দাঁড়িয়েছিলাম অনেকদিন। চারপাশ দেখে মাছের খোঁজে মাছরাঙার মতো ডুব দিয়ে শূন্য ঠোঁটে উড়ে যাচ্ছি আকাশে। তীর ভাঙা ঢেলার মতো জ্বরে পড়ে যাচ্ছে ফুল স্টপ। পরের কবিতা আপনার পছন্দের সেই কবিতা, দেবদারু গাছ। নদীর পাশে একটা দেবদারু গাছ। দেখতে নদীর ছায়াটি চলে আসে তার দেহে। লুকিয়ে রাখে অনেক দিন। রাত হলে হেঁটে চলে যায় দূর গ্রামে। মা গাছটির কাছে এলে ঢেলে দেয় আস্ত একটা নদী। পরের কবিতার শিরোনাম আনন্দ বৃক্ষ। পয়সার ভেতর একটি আনন্দ বৃক্ষ। প্রতিবার হাত বদলে একটি করে ফুল ফোটে। ছড়িয়ে পড়ে সাদা গ্রাম। পরের কবিতার শিরোনাম মানুষ। মানুষ নিজে একটি বিয়োগ চিহ্ন। ট্রেনের বগির মতো জোড়া লেগে পালিয়ে যাচ্ছে স্টেশন থেকে। পরের কবিতার শিরোনাম মায়া। রেল লাইন থেকে একটি পাথর নিয়ে আসি ঘরে। ট্রেনের শব্দ পেয়ে পাথরটি দরজা খুলে চলে যাচ্ছে রেল লাইন। তার পরের কবিতার শিরোনাম উত্তরাধিকার। বাবার প্লেটে এই উত্তরাধিকার আমি আমার শৈশবের মানে এই হচ্ছি আমি। আমার উত্তরাধিকার হচ্ছে এটি, সেটি আমি বলছি। বাবার প্লেটে আলু ভর্তার পাশে আস্ত একটি চাঁদ। জ্যোৎস্না খেতে বাবা একদিন জোনাকি হয়ে যায়। পোড়ামরিচের অন্ধকারে দৌড়ে আয়ুরেখা অতিক্রম করেছিল মা। পান্তা ভাত আর কাঁচামরিচের পাশে উৎপন্ন শীতকাল,
আমার উত্তরাধিকার। আরো পড়ো, পড়বো? কবিতা পড়ো। হ্যাঁ, পড়ো আর আচ্ছা, পড়ো। পরের কবিতার শিরোনাম হচ্ছে ভোন। কার্তিকের চারটা ছিঁড়ে ডেক্সিতে রান্না করে পাড়ায় পাড়ায় বন্টন করা হলো মাংস। মাংসের হলুদ গ্রানে বনকে খুঁজতে বনের ভেতর থেকে বেরিয়ে আসে একটি নীল হরিণ। পরের কবিতার শিরোনাম হচ্ছে সংহার। দেয়ালগড়ির ভেতরে বাস করে তিনজন, ক্রমিক সঙ্গমে প্রেগন্যান্ট ঘণ্টার কাঁটা। প্রসবের পর বৃদ্ধঘর থেকে বেরিয়ে এসে চারজনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সূর্যের পোড়া মাংস। তারপরের কবিতার শিরোনাম হচ্ছে বৃত্ত। একটি কালো ছাগল ঘাস খেতে খেতে পুরো বিকেলটাই খেয়ে বসে আছে। পাকস্থলিতে সন্ধ্যা নেমে রাত আসে। পরদিন মলদ্বার দিয়ে বের হওয়া উজ্জ্বল ভোরের গ্রানে দুপুরের পেটে ঢুকে যাচ্ছে কালো ছাগল। তারপরের কবিতার শিরোনাম মাটির মাছ। কালারফুল দুপুরে একটি ঘর নির্জন সারি পরে বসে থাকে পুকুর পাড়ে। মাছেদের লাফঝাপ শুনে শোকেজে সাজানো মাটির মাছ আর কাটতে যাচ্ছে জলে। তোমার জীবনের কিছু মানে ঘটনা যা তুমি শোনালে, আমরা শুনলাম। কবিতা লেখার সময় যে কবিতা ভাবনাগুলো আসে, সেগুলো কিন্তু তার কোথাও না কোথাও একটা সম্পর্ক থাকে, কোথাও না কোথাও একটা সেতু থাকে এই ভাবনাগুলো। এটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে নিজের যে পাঠ কবিতার, তুমি সাহিত্যের ছাত্র, ফলত তুমি বা ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য দুটোই পাঠ করেছো। তো তোমার কার কবিতা তোমাকে ভাবাতো? জন ডানের কবিতা আমার বেশি ভালো লাগতো। আচ্ছা। আমার মনে হচ্ছে ডানের যে চিত্র বা মেটাফিজিক্যাল পোয়েট্রি যেটা লিখেছেন, সেটা আমাকে একটু মানে ভাবাতো। জন ডান আমাকে ভাবাতো। জন ডানের লেখা আমার ভাবাতো। বাংলা কবিতা যখন পড়া শুরু করি, নিঃসন্দেহে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কবিতা আমার ভীষণ প্রিয়। মন খারাপ হলে আমি জীবনানন্দ দাশের কবিতা পড়ি। বেশ। আহ, এছাড়া তোমার অন্য পাস টাইম কি? অনেকে থাকে গান শোনা, ঘুরে বেড়ানো, আড্ডা মারা, থাকে না? তোমার পাস টাইম কি? শিক্ষকতা তো করো, সেখানে তো একটা কর্তব্য আছে। এর বাইরে? ফার্স্ট টাইমে আমি আসলে ঘুরে বেড়াতে পছন্দ করি। আহ, জীবনে আসলে আমার প্রকৃতি পাঠ এবং মানুষকে পাঠ করতে বেশি ভালো লাগে। সেটা হচ্ছে আমি হয়তো একটা জায়গায় যাচ্ছি, যেমন জেলে জীবন যেটি, বা জেলে পাড়া, নিম্নবিত্ত। আমি নিজেও একদম নিম্নবিত্ত পরিবারের সন্তান। ওই জীবনগুলো আমাকে অনেক বেশি স্পর্শ করে, টানে। একবার আমি চট্টগ্রামের পতেঙ্গার একটি ইয়ে দিয়ে হাঁটছিলাম, ওই জেলে পাড়ায়। সেখানে একজন লোকের সাথে আমার দেখা হলো, নিবারণ জলদাস। শীত যখন আসে, জাহাজ যখন আসে, তখন জালগুলো ছিঁড়ে ফেলে। আর তখন নিবারণ জলদাসের জাল ছিঁড়ে গেল। সে জাল আবার রিপেয়ার করছে, সেলাই করছে। সেলাই করতে করতে তার কাছে গেলাম, গিয়ে তার সাথে গল্প করছি। আমি আমার আরেক বন্ধু শিমুল নাম। তো গল্প করতে করতে এক পর্যায়ে নিবারণ জলদাস সে বিশ্বযুদ্ধের কথা বলছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এসব ঘটনা বলছেন। মানে সে অনেক কিছু জানে। এরপর সে বলছে একটা যুদ্ধের কোনো শেষ নেই, সেটা হলো জীবন যুদ্ধ। তো আমি একটু থমকে দাঁড়ালাম। মানে এই যে জীবন যুদ্ধের কোনো শেষ নেই, এই শব্দটার জন্য বা এই লাইনটার জন্য হয়তো আমাকে ২-৩ টা উপন্যাস পড়তে হতো। কিন্তু সেটা নিবারণ জলদাস বলে দিচ্ছে, যে কখনো স্কুলে যায়নি, যে কখনো
যার কখনো আমাদের মতো পুঁথিগত বিদ্যা নাই, সে কিন্তু বলে দিচ্ছে। তো প্রত্যেকটা মানুষের ভেতরে একটি দার্শনিক সত্তা বাস করে। প্রত্যেকের ভেতরে বাস করে। যারা জীবনে কখনো স্কুলে যায় নাই, পড়াশোনা করে নাই, তাদের ভেতরেও ওই দার্শনিক সত্তাটা বাস করে। আর আমরা যখন বড় হতে, হতে বিভিন্ন বইপত্র যখন পড়া শুরু করি, তখন হয়তো ওই যে নিজের ভেতরের যে জিনিসটা, সেটা হয়তো আস্তে, আস্তে কমে যায় অথবা মিক্সিং হয়ে যায় অথবা কখনো ইয়ে হয় না। তো আমার সেইসব মানুষের কাছে যেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যাদের কখনো স্কুলে যায় নাই, পঠন-পাঠন নেই, কিছুই নেই। কিন্তু জীবনকে পাঠ করেছে তারা। জীবনকে দেখেছে, প্রকৃতিকে দেখেছে। ম্যাক্সিম গোর্কির একটা বই আছে পৃথিবীর পাঠশালায়। তো তাতে ম্যাক্সিম গোর্কি তো অত্যন্ত দরিদ্র ছিলেন এবং ভবঘুরে ছিলেন। বিভিন্ন জায়গায় তিনি ঘুরতেন এবং মানে খেতেও পেতেন না অনেক সময়। এবং সেখান থেকে তিনি কি শিখেছেন এই নিয়ে সেই বইটা। সে নানা ধরনের অভিজ্ঞতা হয়েছে তার এবং সেগুলো পরে তার কাজে লেগেছে। তো যাই হোক, আমরা তো এবারে অনুষ্ঠানের আরেকটা পর্যায়ে, শেষ পর্যায়ের দিকে যাব এবং শেষ পর্যায়ে আবার তুমি কিছু কবিতা পড়বে। কবিতা পড়ার পরে আমরা অনুষ্ঠান শেষের দিকে যাব। জাম গাছ। জাম গাছে ধরে আছে গোল, গোল অন্ধকার। টুপটুপ ঝরে পড়লে রাত আসে পুকুরে। মাছেদের ঘুম পাড়িয়ে উড়ে যায় জাম গাছ। পরের কবিতার শিরোনাম সাইকেল। একটা আপেল কামড় দিচ্ছি। আপেলের ভেতর থেকে ডাক দিচ্ছে মৃত দাদা। সাইকেল চালিয়ে গিয়েছিল মাটির গভীরে। মূলরুমের সাহায্যে ফলে এসে ঘুমাচ্ছিল। দাঁতের স্বাদ পেয়ে দাদার সাইকেলটি আজ আবার ঢুকে যাচ্ছে মাটির ভেতরে। তারপরের শিরোনাম হচ্ছে দুঃখ। ওয়েট মেশিনের উপরে দাঁড়িয়ে আছি। আমার ওজন শূন্য দেখাচ্ছে। ব্যাটারি, মেশিন সবই ঠিকঠাক। মাটি থেকে ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি। তারপরের কবিতার শিরোনাম কঙ্কাল। দরজার ছায়া খেয়ে গর্ভবতী ঘর। মাস তিনেক পরে ঝুল বারান্দা নামক বাচ্চা প্রসব করে। ঝুলে থাকে মাকড়সার জালে। তারপরের কবিতার শিরোনাম জংশন। বরফ কেটে বানানো কুকুর বিষ দাঁত জমা রেখে লাফিয়ে পড়ে জলের জংশনে। সমুদ্রের ট্রেন মিস করে জ্যোৎস্নার তাড়া খেয়ে চলে আসে চাঁদের কাছে। প্যান্ডেমিক সময়ে একটি কবিতা লিখেছিলাম, এপিডেমিক ট্রি। ঝুনা নারকেলের ভেতরে মৃত্যু। মিষ্টি পানি খেয়ে বেড়ে ওঠা শ্বাসে গজিয়ে ওঠে চারা গাছ। মানুষের লাশ খেয়ে বেড়ে ওঠে ছায়া। মৃত্যু গাছ ছুঁয়ে ফেলে সূর্যকে। ছোঁয়াচে অন্ধকারে মুখে মাস্ক পরে বসে থাকে সূর্য। পরের কবিতার শিরোনাম রাত। রাতে হারিকেন জ্বলে। সিমনির ভেতরে কালি জমলে নেমে আসে আরেকটা রাত। নিচে নেমে ডিম আলোয় জ্বলে উঠে দুই রাতের এক চাঁদ। জোনাকিরা উড়ে যাচ্ছে ভেতরে রাতের দিকে। পরের কবিতার শিরোনাম চশমা। আমার চোখে যে চশমাটি দেয়া, এই চশমা নিয়ে এই কবিতাটা লিখেছিলাম। চশমা জিরোচ্ছে টেবিলে। ফ্রেম থেকে আচ্ছা, একটা লাইনটা ইয়ে হয়ে গেল। আমি আরেকটি কবিতা পাঠ করছি। দেহান্ত। মৃত্যু কিনতে এসে বাজার থেকে নিয়ে এসেছি কতগুলো রাত। সুই সুতোয় জোড়াতালি দিয়ে একটি পথ বানিয়ে একা একা হেঁটে যাচ্ছি। মাঝে মধ্যে কোমর থেকে সূর্যটা বের করে
টর্চ মেরে দেখি পথের দূরত্ব। আরেকটি কবিতার শিরোনাম হচ্ছে নিনাদ। পিঁপড়েদের ঢিলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত, দল বেঁধে ঢানার মূলোৎপাটন, খাবলে খাচ্ছে মাংস। দলছুট একটি পিঁপড়া পেটে ক্ষুধা নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে যাচ্ছে। পরের কবিতার শিরোনাম সমুদ্র। বাটিতে করে সমুদ্র নিয়ে আসি ঘরে, লাফ দেয় ইলিশ মাছ। বটি দিয়ে মাছ কাটতে গিয়ে দেখি সমুদ্রটা মাছ বরাবর দুভাগ হয়ে যাচ্ছে। বাহ। হ্যাঁ, কয়েকজন অতিথি আছেন। আব্দুল আজিজ, অভিনন্দন, সুবর্ণ কবি, আমার প্রাণের দোস্ত, জসিম জয়, আগে বলেছি, আপনাকে অনেক মিস, তোমাকে অনেকে মিস করে লিখেছেন। আব্দুল আহাদ রুবেল, ভালোবাসা জানিয়েছে তোমায়। জিল্লুর রহমান শুভেচ্ছা জানিয়েছে। দাদা আকবর আলী অনুরোধ করেছে ভিজিটিং কার্ড কবিতাটি আবৃত্তি করার জন্য। পঙ্কজ দাস, ভরাট গলা সুন্দর লাগছে। জিল্লুর রহমান লিখছেন, কবি জিল্লুর রহমান, চিত্রকল্পগুলো সুন্দর। তো ভিজিটিং কার্ড কবিতাটা কি আছে? হ্যাঁ 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 আছে। হ্যাঁ, দেখো তো। ভিজিটিং কার্ড। মানিব্যাগের ভেতরে গভর্নমেন্ট অফিসার, পুলিশ কর্মকর্তা, মুদি দোকানদার একত্রে বাস করে অনেক দিন। পরস্পর আলিঙ্গন, সুখ দুঃখের আলাপ, চুমুখে একজন লাল করে দেয় আরেকজনের ঠোঁট। কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের ঘরে ভাত খেয়ে হাত মুছে মালো পাড়ায়। এভাবেই গড়ে ওঠে ভিজিটিং কার্ডের শান্ত পৃথিবী। চশমা কবিতাটা আমি পড়ে দিচ্ছি, তোমার কাছে কোনো অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। চশমা, ফিরোজের কবিতা। চশমা জিরোচ্ছে টেবিলে, ফ্রেম থেকে বের হয়ে গ্লাস দুটি উড়ে যাচ্ছে বিড়ালের চোখে, জ্বলে ওঠা অন্ধকারে। মনের আনন্দে বিড়াল হেঁটে যাচ্ছে দোজখের দিকে। এই কবিতাটা ও পড়তে গিয়ে কিছুটা সমস্যা হয়েছিল, হারিয়ে ফেলেছিল। আমি কবিতাটা পড়ে দিলাম। তোমার দাদা আকবর আলী উনি ধন্যবাদ জানালেন কবিতার জন্য, তুমি ভিজিটিং কার্ড কবিতার জন্য। এবার আমরা শেষ প্রশ্নে চলে যাব। তার আগে তুমি যদি আরেকটা কবিতা পড়তে চাও তুমি পড়তে পারো। রকেট। গ্রামের কিশোর দল রকেট বানালো। অন্য পাড়ায় রক্তের গন্ধ পেয়ে ফড়িং দল উড়ে যেতে যেতে খেয়ে ফেললো সেই সব রকেট। তারপরে আরেকটি কবিতা শোনাচ্ছি, জলবাগান। একটা হাঁস নেমে যাচ্ছে পুকুরে, জলবাগানে বৃষ্টি ফুল ফুটছে আর ঝরছে। আষাঢ়ের গ্রানে হাঁসের ডুব সাঁতারে পালিয়ে যাচ্ছে মাছ। আরেকটি কবিতার শিরোনাম পূর্ণজন্ম। শালবনে গাছেরা ঘুমিয়ে গেলে পাশাপাশি সেগুন ও শিমুলের আলিঙ্গনে ছড়িয়ে পড়ে অন্ধকারের গ্রাণ। রাতের শরীরে পাখিদের সতীন ভেবে অভিমানে পালিয়ে যায় শিমুল গাছ। রোদ পাতা ঝরে গেলে প্রাক্তন প্রেমিকা শাড়ির ধীরে ধীরে ভাঁজ খোলে কাঠের আলমারি। আরেকটি কবিতার শিরোনাম হচ্ছে মোম গাছ। মোম গাছ গলে গলে আগুন ফুল ফুটে ঝরে যাচ্ছে। ফুল কুড়িয়ে পকেটে গ্রাম তুলে নিতেই নতুন বইয়ের মতো বিছানায় চলে আসে রাত। শেষে আরেকটি কবিতা, বাড়ি। ক্ষুধার্ত বাড়ি রাত গভীর হলে লাফিয়ে লাফিয়ে চলে আসে ঘাসের খোঁজে। পেট ভরে ঘাস খেয়ে ফের চলে আসে। ঘাস না পেলে একে একে খেয়ে ফেলে বাড়ির সব লোকজন। শূন্য বাড়ি একদিন খেয়ে ফেলে নিজেকে।
বেশ, আমরা ফিরোজের কবিতা পাঠ শুনলাম। ফিরোজ তরুণ কবি, অনেক দিন লিখবে এবং যে ছোট ছোট পরিসরে আম, এমন মূল্যবান কবিতা লিখতে পারে, আমার মনে হয় তার ক্ষমতা আছে দীর্ঘ পরিসরে যাওয়ারও। কবিতার ফর্ম একরকম না থাকাই ভালো। তো ফিরোজ দীর্ঘ কবিতাও লিখবে, এটাও আশা করছি, এবং আমরা ফিরোজের কাছ থেকে দীর্ঘ কবিতাও পাবো। আর শেষ সমরেন্দ্র বিশ্বাস এসছেন। সমরেন্দ্র জানাচ্ছেন শুভেচ্ছা এবং তোমার কবিতার সুন্দর সব কবিতা লিখেছেন। আর শেষ প্রশ্নে এবার আমি যাচ্ছি, যে ধরো এরকম হয় না অনেক সময় যে তোমাকে বলা হলো হাইপোথেটিক্যালি যে তোমার 3টে পছন্দের বই কি, তো সেক্ষেত্রে তোমার উত্তর কি হবে? কঠিন প্রশ্ন। আলবেয়ার ক্যামুর দ্য আউটসাইডার, তারপর আমি নেব খোয়াবনামা আক্তার জমান ইলিয়াসের, ভাবনা। এরপর জীবনানন্দ দাশের কবিতা সমগ্র নিয়ে যাব। গ্রেট, দারুণ আনসার। শেষ অতিথি এসছেন আনোয়ার সাগর, প্রিয় কবির জন্য শুভেচ্ছা রইল। তো আজকে অনেক অতিথি ছিলেন, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী বুধবার 27শে ডিসেম্বর আমার সঙ্গে থাকবেন কবি এবং প্রকাশক কিরিটি সেনগুপ্ত। সেদিনও আপনারা সঙ্গে থাকুন। ফিরোজকে অংশুমালির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং ফিরোজ, তুমি যদি অংশুমালিকে কিছু বলতে চাও তুমি বলতে পারো। ধন্যবাদ। আমি আসলে যেখানে বসে কবিতা লিখছি একদম একটি বিচ্ছিন্ন জায়গা, তো সেখান থেকে হয়তো এখন সামাজিক যোগাযোগের মাধ্যম হতে হয়তো অনেকে কবিতা মানে পেয়ে পাচ্ছেন বা পান। স্বপন রায় শ্রদ্ধেয় কবি, উনি যে কোনো ঘটনাক্রমে আমার কবিতা পেয়েছেন, সে কারণে আমাকে অংশুমালিতে আমন্ত্রণ জানিয়েছেন। আসলে এত বড় একটি প্ল্যাটফর্মে আমি কখনো কথা বলিনি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমি মনে করি আমার কবিতার জন্য। আর সেক্ষেত্রে আমার কবিতাও অত বেশি বড় পরিসরে এখনো কেউ পড়েনি, পাঠ করছেন। আমি একদমই তরুণ, লিখছি, কেমন হচ্ছে সেটাও জানি না। তো এই যে ছোট ছোট ভালোবাসার মানুষগুলো, স্বপন রায়, তারপর আমাদের রঞ্জন মৈত্র দাদা, মেঘদিতি যার কথা না বললে নয়, অলোক বিশ্বাস, তো ওনাদের ভালোবাসা বা ওনারা আমার কবিতা পড়ে ওনাদের ভীষণ ভালো লেগেছে। সেই জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ, অংশুমালির কাছেও আমি কৃতজ্ঞ। আর সবচেয়ে বেশি বড় কৃতজ্ঞ যারা আমাকে কবিতা লিখতে সাহস যোগাচ্ছেন, আমার প্রিয় রুমমেট, তারপর শিকি, তারপরে আরো আছেন আমার চারপাশের দু একজন বন্ধু তো অবশ্যই রয়েছেন যারা আমাকে ভালোবাসেন বা আমার লেখাকে আতুরঘর থেকে পর্যন্ত ভালোবেসে আসছেন, বলছেন যে কিছু না কিছু হবে, কবিতার ভেতর দিয়ে কিছু হবে। তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বেশি জীবন যেটি আমি বহন করে নিয়ে যাচ্ছি, যে ছোট্ট একটা জীবন, এই জীবনকেও তো ধন্যবাদ দিতে হবে, কারণ এই জীবনের খন্ড খন্ড চিত্র তো আমি তুলে ধরলাম, সেটাও বা কম কি। আর যারা আজকে অনুষ্ঠানটি দেখেছেন, দাদা আকবর আলী থেকে শুরু করে রুবেল, আরো যারা রয়েছেন, সকলকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আর অংশুমালী আমি আরো আমি অনেক এখন অব্দি যাবে। বাংলাদেশে যাইনি, তবে যাওয়ার খুবই ইচ্ছে। এবং তোমাকে আমি বলেছিলাম যে আমার স্ত্রী আর কি, শ্রীলার পৈতৃক বাড়ি হচ্ছে নোয়াখালী। তো ফলত আমাকে হয়তো নোয়াখালী অবশ্যই যাব যদি বাংলাদেশে যাই। যেমন আমার পিতৃসূত্র হচ্ছে খুলনা, ওখানেও যাব, নোয়াখালীও যাব, এই দুটো জায়গাতে যেতে হবে। আমার মায়ের বাড়ি আবার ফরিদপুর। তো বাংলাদেশে গেলে আমি এসব জায়গাতে যাব। নোয়াখালী গেলে তখন তোমার সাথে হয়তো মুখোমুখি দেখা হবে, কথাও হবে। খুবই সামনাসামনি বসে আড্ডা অবশ্যই হওয়ার আরেক। অবশ্যই দাদা আসবেন, নোয়াখালী আসবেন। হ্যাঁ, আর খুবই সুবর্ণচর জায়গাটি অনেক সুন্দর, বেশ। প্রকৃতিগত ভাবে অনেক সুন্দর। আমি ঘুরতে ভালোবাসি, সুবর্ণচরে আসবেন। যদি যাই বাংলাদেশে আমাকে নোয়াখালী যেতেই হবে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমার সাথে যোগাযোগ হবে, আমাকে নিয়ে যেও সুবর্ণচরে, সময় কাটাবো। আজকের মতো আজকে আচ্ছা, এখানেই শেষ করি। শুভরাত্রি। নমস্কার।
নমস্কার।